দেশের অবস্থা বুঝাতে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মারফত আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দেশ যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই পদত্যাগ করতে চান, তিনি আর এই পদে থাকতে চান না। আপনাদেরকেও কি তিনি এই বার্তা দিয়েছিলেন? আপনারা আসলে উনাকে কি বুঝিয়েছেন? আপনারা কি তাকে চান? কারণ আপনাদের এক নেতা জনাব সালাউদ্দিন সাহেব এর আগে মিডিয়ায় বলেছেন তিনি অর্থাৎ ডক্টর ইউনূস চলে গেলে বিকল্প রাষ্ট্রকে খুঁজে নেবে। অন্যদিকে আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপির রাস্তায় নামলে ডক্টর ইউনূস 24 ঘন্টাও পদে থাকতে পারবে না। আসলে আপনাদের অবস্থাটা কি? ডক্টর ইউনূসকে আপনাদেরকে পদত্যাগের কথা কোনোটা বলেছিলেন কিনা? যে 3 জন উপদেষ্টা পদ থেকে আপনারা চেয়েছিলেন তার একজন উপদেষ্টাও আপনাদের সাথে বৈঠকে ছিলেন, বিষয়টাকে আপনারা কিভাবে নিয়েছেন? এক হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এটা একটা গুঞ্জন। এটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার করেছে এবং আমরা শুনেছি যে তিনি আসলে এই কথা বলেন নাই। এই কথাটা প্রচার করেছে একটি দলের নেতা। জি, তাই আমরা যে দেখা করেছি ওই দিন পরিষ্কারভাবে বলেছি যে আমরা কি আপনার পদত্যাগের কথা কোনো সময় বলেছি? কোনো সময় কোনো দাবি করেছি? তাই আপনি কেন বলবেন যে আপনি পদত্যাগ করবেন? তিনি যেটা বলেছে যে এটা ওনার প্রেস সেক্রেটারিও বলেছে যে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন বিষয় এমনভাবে চাপ দেওয়া হচ্ছে, তাতে উনি মনে করছেন এত চাপ দেওয়া হচ্ছে তাইলে আর আমি থেকে লাভ কি। কিন্তু আমরা বলে এসেছি যে না, আপনাকে থাকতে হবে। এদেশের মানুষ অনেক আশা করে আপনাকে এই পদে বসিয়েছে এবং যেই কাজটা আপনি করতে হবে মিনিমাম, যে এই দেশের জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে, জনগণের সরকারকে প্রতিষ্ঠা করে আপনি একটি নিরপেক্ষ সরকার আপনি সসম্মানে বিদায় নিতে পারবেন। কেন এখন আপনি পদত্যাগের কথা বলবেন? তো উনি সেটা আর আমাদের কাছে তেমন কিছু জোর দিয়ে বলেন। ডক্টর হোসেন, এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, উনাকে কি দাবি দেওয়ার মুখে বিরক্ত মনে হইলো এনসিপির দাবি দেওয়ার মুখে নাকি বিএনপির দাবি দেওয়ার মুখে? বিরক্ত কার উপরে উনি আসলে? না, বিএনপির দাবি দেওয়া তো কিছুই নেই। দাবি দেওয়ার মধ্যে শুধু ইলেকশন আছে, যে ইলেকশনটা ওনাকে করতে হবে। আর আমরা সংস্কারের সমর্থন দিচ্ছি, আমরা বিচারের সমর্থন দিচ্ছি। তবে এইগুলোকে শর্ত হিসাবে ধরার কোনো সেখানে যুক্তিকতা নাই বলেই আমরা বলেছি সংস্কার, বিচার এবং নির্বাচন সম্পূর্ণ 3টা বিষয় এবং একটা আরেকটাকে কোনো ধরনের হ্যাম্পার করবে না। অতএব আপনি নির্বাচনের জন্য একটা দিন তারিখ রোড ম্যাপ এটা বলেছি। আর মধ্যে বলেছি যে আমরা কেন ডিসেম্বরের মধ্যে চাই, সেটা হচ্ছে ডিসেম্বরের পরে 26শে জানুয়ারি, এরপরে ফেব্রুয়ারি থেকে রোজা, ফেব্রুয়ারি পরে রোজার পরে প্রায় 1.5 মাস 2 মাস লাগে রোজা থেকে ইয়া হতে, একটু নর্মাল সবকিছু হতে। এরপরে আবার আমাদের যে বড় বড় পরীক্ষাগুলো আছে, যেমন এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এগুলো আসবে। অতএব এটা কখনোই নির্বাচনের মৌসুম হতে পারে না। নির্বাচনের মৌসুম শীতকালে, সেই জন্য আমরা বলছি যে ডিসেম্বর এটা নির্বাচনের মৌসুম হিসাবে সবার থেকে গ্রহণযোগ্য হবে। আপনারা একটা ডেট চাইতেছেন এবং 3 জন উপদেষ্টা পদত্যাগ চেয়েছেন এবং এর মধ্যে একজন উপদেষ্টাকে নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন। এই বিষয়টা থেকে আপনারা কি বার্তা পেলেন? মানে না, আমরা সেখানে উপস্থিত হওয়ার আগে জানি না যে প্রফেসর ডক্টর ইউনূসের সাথে কারা কারা উপস্থিত থাকবেন। এখানে তো প্রফেসর আলী রিয়াজ, তিনি তো এই উপদেষ্টা কমিটির কেউ না, তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন। তারপরে উপদেষ্টা যারা ছিলেন আমরা তো আগে জানি না কারা এখানে থাকবেন। সেখানে আমরা 3 জন যে উপদেষ্টার কথা বলেছি বিতর্কিত, সেটা তারা খুঁজে বের করবে। ওকে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এই কথা কি ঠিক যে
যেদিন আপনারা তার সঙ্গে দেখা করতে গিয়েছেন তার আগে থেকে আপনারা তার সময় চাইছিলেন দেখা করার জন্য এবং আপনারা পাইছিলেন না, যেটা আমরা এর আগেই যখন আমাদের এই গুঞ্জন ঢাকায় বা বাংলাদেশে শুরু হলো যে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে চায়, তখনই আমাদের দল থেকে ওনার সাথে দেখা করার জন্য আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু সেই সময়টাই দিতে পারে নাই। যেদিন থেকে উনি দলের সাথে কথা বলবে ঠিক করেছে সেই দিন কিন্তু প্রথম আমাদেরকে ডেকেছে। ওকে, আমরা সেই ভালো উদ্দেশ্য নিয়েই, আমাদের খোলা মন নিয়ে আমরা আগেও চেয়েছিলাম, দিতে পারে নাই, ওনার ব্যস্ততা থাকতে পারে। যেদিন দিয়েছে আমরা সেই দিনই সেখানে আমরা সাক্ষাৎ করতে গিয়েছি। খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার আগে তার সঙ্গে দেখা করেছিলেন সেনাপ্রধান। নির্বাচনের 3 মাস, করিডোর বন্দর, এসব বিষয় নিয়ে বিএনপির সঙ্গে আর্মির অবস্থান কাছাকাছি। অনেকেই বলছেন যে বিএনপির সাথে সেনাপ্রধান একটা প্যাক্ট করেছেন এবং এই সরকারের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। সেনাপ্রধান যতটা বিএনপির সাথে একই লাইনে কথা বলছেন ততটা সরকার প্রধান বলছেন না। আপনাদের সাথে কি সেনাপ্রধানের আসলে একটা প্যাক্ট হয়েছে, বা বিষয়টা কিভাবে প্রশ্ন করব যে আপনারা আর আর্মিরা এক দল আর ডক্টর ইউনূসের অধীনে সরকার আরেক দল, ব্যাপারটা কি এরকম? এইটাও একটা গুঞ্জন। আমরা দলের তরফ থেকে কখনো সেনা প্রধানের সাথে কোনো সভা বা কোনো আলাপ পরামর্শ করি নাই। একথা সত্যি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবে, সেই বিদেশে যাওয়ার আগে তিনি দেখা করতে গিয়েছিলেন। তার সাথে কি কথা হয়েছে আমরা জানি না, মিডিয়ায় সেটা প্রকাশ হয়নি। এখানে যে কথা বলা হচ্ছে, যারা আমাদের সাথে শত্রুতা করছে বিনা কারণে, আর যারা নির্বাচনকে বিলম্ব করার জন্য নানাভাবে কারসাজি বা উছিলা সৃষ্টি করতে চাচ্ছে, আমরা দেখছি যে এই যে গুঞ্জনটা তৈরি করেছে যে আমরা এবং সেনাবাহিনী একটা সভা সমাবেশ করে আমরা হয়তো এটার সিদ্ধান্ত নিয়েছি যে এটা সম্পূর্ণ বানোয়াট। আমাদের সাথে কোনো পরামর্শ হয় নাই। না, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা শুনছি যে সেনাপ্রধান প্রথম যখন আসলে সেনাপ্রধান অফিসারদেরকে কি বলেছেন কয়েকদিন আগে দরবারে, সেটা আসলে আমরা ভেরিফাই করতে পারিনি। পত্রপত্রিকা যদিও লিখেছে নানা রকম, কিন্তু সেনাপ্রধান রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউর মধ্যে তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে তিনি নির্বাচন চান, অর্থাৎ এই সরকার ক্ষমতা গ্রহণের 18 মাসের মধ্যে। সেটা মোটামুটিভাবে এই বছরের ডিসেম্বরটার মধ্যে যায়। এই কথা আবার তিনি বলেছেন বলে আমরা শুনেছি, বা তিনি আসলে ডিসেম্বরের মধ্যেই আসলে নির্বাচন চান। তার এই বক্তব্য, যেখানে আসলে সংস্কার বা অন্যান্য বিচার যেগুলির ব্যাপারে আসলে অনেকেই প্রশ্ন করছেন, তাইলে কি জুলাই আগস্টের আন্দোলনটা শুধুমাত্র এই নির্বাচনটাকে সামনে রেখেই হয়েছে? সেই ক্ষেত্রে কি ওইটা মনে করা একটু স্বাভাবিক না যে বিএনপির সাথে এই সেনাপ্রধানের বা সেনাবাহিনীর উপরের দিকে যারা আছে তাদের একটা সংযোগ বা আমি আপাত বলবো না, তাদের একটা বোঝাপড়া হয়েছে, ওরকম কি মনে করা যায় না? আমার জানা মতো সেনাবাহিনীর সাথে, সেনাবাহিনীর প্রধানের সাথে বিএনপির এ ধরনের কোনো সমঝোতা হওয়ার জন্য বৈঠক বা কোনো রকমের আলোচনা হয়নি। এখন সেনাবাহিনী প্রধান যদি কোনো বিষয়ে একটা মতামত প্রকাশ করে, সেটা তো ব্যক্তি হিসাবে করতেই পারে। আর আমরা তো সেনাবাহিনীর প্রধান এই কথা বলার অনেক আগে থেকেই আমাদের দাবিটি আমরা করে আসছি সব সময়, যে আমরা এই সরকারকে সহযোগিতা করছি এবং সংস্কারও আমরা সমর্থন করছি। তবে সব সংস্কার কিন্তু দিন তারিখ ঠিক করে শেষ করা যাবে না, এটা চলমান বিষয়। শুধু নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো অতি দ্রুত শেষ করে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার জন্য আমরা কিন্তু প্রথম থেকেই চাপ দিই। আরেকটা প্রসঙ্গে যাই, সচিবালয়ে সরকারি কর্মচারীদের আন্দোলনে এনবিআর বন্দর অচল করা আন্দোলনের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি নতুন গঠিত যে রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা জুলাই আগস্টের নেতৃত্ব দিয়েছে, তারা এই আন্দোলনের বিরুদ্ধে, এইসব আন্দোলনের বিরুদ্ধে, সচিবালয় আন্দোলনের বিরুদ্ধে, এনবিআর বন্দর অঞ্চল করা আন্দোলনের বিরুদ্ধে। এসব নিয়ে বিএনপির অবস্থানটা কি? কেন
এই ধরনের আন্দোলন মানে এই প্রশ্নটা হচ্ছে এই ধরনের আন্দোলন সংগ্রামে আসলে বিএনপি প্রতি সরকারি কর্মচারী নেতা, বিএনপি প্রতি শ্রমিক নেতারাই ফ্রন্টলাইনার, বিএনপি প্রতি শ্রমিক কর্মচারী সংগঠনগুলিকে আমরা দেখতে পাচ্ছি যে এসব আন্দোলনে সক্রিয় বলে অনেকে অভিযোগ করছেন। বিএনপির এগুলিতে অবস্থান কি? এনসিপি স্পষ্ট বলেছেন, এনসিপি নেতৃবৃন্দ, যেমন আমি আব্দুল হান্নান মাসুদ বলে এনসিপির একজন নেতা আছেন, তিনি বলছেন আজ সচিবালয়ে এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন তাদের বলছি বিপ্লব ওখানেও হবে। হাসান আব্দুল্লাহ বলছেন জনদুর্ভোগ ও ফেসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের কুসম্পর্কে সচেতন থাকুন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে আপনাদের বিএনপির কি অবস্থান? আমরা এই সরকারের মধ্যে অভ্যন্তরে যে বিভিন্ন বিষয় নিয়ে দাবি দাওয়া উত্থাপন করছে এবং তার প্রেক্ষিতে সচিবালয়ে নানা রকমের মিছিল মিটিং, এগুলোর সাথে আমাদের রাজনৈতিক দল হিসাবে বিএনপি কোনো রকমে জড়িত নই। এটা পেশাভিত্তিক সংগঠনগুলো তাদের স্বার্থে তারা এই সরকারের কাছে তাদের দাবি দেওয়া পেশ করছে, এটা তাদের বিষয়। এ ব্যাপারে এগুলো রাজনৈতিক নয়। আমাদের দৃঢ় বিশ্বাস যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখন ক্ষমতায় আসছে, যে সকল সমস্যা সামনে আসবে সেই সমস্যাকে দৃঢ়ভাবে তারা যৌক্তিকভাবে সেগুলো সমাধান করবে, তাহলেই এই সকল সমস্যা কেটে যাবে বলে আমার বিশ্বাস। আমরা রাজনৈতিকভাবে এখানে কোনো পক্ষে আমরা নই। অনেকেই বলতেছেন যে বিচারাঙ্গনে, নির্বাচন কমিশনে, সচিবালয়কে যারা নেতৃত্ব দিচ্ছেন অর্থাৎ সিনিয়র আমলাদের মধ্যে সবাই বিএনপির লোক, অল্প কিছু জামাতের লোক আছে আর প্রত্যেকটি জায়গায় বিএনপির লোক। বিচারাঙ্গনে যারা আসলে ট্রায়াল আদালতে যারা বিচার করতেছেন তারা বিএনপির পছন্দে আসতেছেন, অ্যাটর্নি জেনারেল সরাসরি বিএনপির রাজনীতিতে অংশ নিয়েছেন। নির্বাচন কমিশন আসলে বিএনপির ইচ্ছা কি, বিএনপির ভাবনা কি, সেইটাই আসলে খেয়াল করতেছে। তার ফলে এসব জায়গাগুলিকে পুনর্গঠন না করলে একটা ভালো নির্বাচন হবে না, ভালো একটা সংস্কার হবে না। আপনাদের কি মনে হয়? যেমন ধরেন একটা ছোট উদাহরণ দেয় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা না করেই জনাব ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেছে। এগুলি এক ধরনের আসে না, বার্তা দেয়। অ্যাটর্নি জেনারেলের কথা আমি আগেই বললাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসলে বিএনপির রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তো এইসব ক্ষেত্রে কি এটা মনে হওয়ার কারণ আছে যে বিএনপি আসলে সরকারে না থেকেও সরকারকে আসলে কন্ট্রোল করতেছে পুরোপুরি? এই ব্যাপারে যে অভিযোগ আনা হচ্ছে এটাও গুঞ্জন, এটা আসলে আমাদের বিরুদ্ধে অপপ্রচার। কেননা হাইকোর্টে সিনিয়রিটি অনুযায়ী সেখানে সুপ্রিম কোর্টে বিচারপতি হয়েছে। এখানে কার কি রাজনৈতিক পরিচয় এটা আমাদের জানার কথা নয়, এবং আমরা এই যে বিচারক নিয়োগের ব্যাপারে বিএনপি বা দলীয়ভাবে কোনো রকমের ভূমিকা আমরা রাখি নেই। এটা আমাদের বিরুদ্ধে একটা বানোয়াট একটা কথা বলা হচ্ছে। ঠিক একইভাবে যে সচিবালয়ে যারা প্রশাসনিক কর্মকর্তা তারা কেউ বিগত 16 বছর ওই যে যারা ফেসিস্ট এবং একাত্মবাদে বিশ্বাস করত তাদের একদম যারা ক্ষয়ের খাচ্ছিল, এক্সপোজ ছিল, তাদেরকে বাদ দিয়ে হয়তো অন্যদেরকে যারা ডিপ্রাইভ ছিল তাদেরকে বিভিন্ন কর্মকর্তার পদে নিয়োগ দিতেছে। এবং ডিপ্রাইভ হইলেই যে তারা বিএনপির ছিল এটার কি প্রমাণ আছে? যে অভিযোগগুলো আনা হচ্ছে এগুলো আমি মনে করি ভিত্তিহীন। যদি অভিযোগ থাকে প্রমাণাদি সহ এগুলো পেশ করা উচিত। আর আপনি যে ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের মেয়র সম্পর্কে যেটা বললেন, এখানে সিটি কর্পোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক নির্বাচনের পরপর দেশের আইন অনুযায়ী মামলা করেছিল এবং ওই মামলাটা ডিল করেন নির্বাচন সংক্রান্ত একটি ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে ব্যারিস্টার তাপস ওখানে এটাকে শেষ করে দিতে পারত, না করে
হাইকোর্ট থেকে ওই মামলাটাকে স্থগিত করেছে। এবং ইশরাক যখন এই মামলাটা গিয়ে উত্থাপন করেছে, তখন এখানে যে অন্য পক্ষ উপস্থিত হওয়ার জন্য হাইকোর্টেও উপস্থিত হতে পারে নাই, যেহেতু ব্যারিস্টার তাপর পালিয়ে গেছে এবং সে পালানো অবস্থায় আইনজীবী নিয়োগ করতে পারে না। যখন হাইকোর্ট থেকে এটাকে খারিজ করে দিয়ে তাদের নির্দেশে ছিল যে নির্বাচন যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নির্বাচনী ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিল ইঞ্জিনিয়ার ইশরাকের পক্ষে, যেহেতু সেখানেও ব্যারিস্টার তাপসের পক্ষে ব্যারিস্টার তাপসও ছিল না, কোনো আইনজীবীও রাখতে পারে নাই। তো এই রায়টা দেওয়ার পরে নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নাই গেজেট করা ছাড়া। এটা কোনো নির্বাচন কমিশন গায়ের জোরে করেছে এটা আমরা মনে করি না, বরং সরকারের পক্ষ থেকে কোন আইনে নির্বাচন কমিশন এর আগে নির্বাচন ট্রাইব্যুনাল এই পক্ষে রায় দেওয়ার পরে কেন শপথ গ্রহণ করালো না, এটা হলো আমাদের পাল্টা প্রশ্ন। আমরা এটা বুঝতে পারছি না। এখানে সরকার থেকে একটা ব্যাখ্যা দেওয়া হইতেছে যে এটার আইনি জটিলতাগুলি এখনো নিষ্পন্ন হয় নাই, তারা ল মিনিস্ট্রি থেকে এটার ভেটিং করতে উনি বলছেন, ল মিনিস্ট্রির অনুমোদন চাইছেন, কারণ হাইকোর্টে আরেকটা মানে ঠিক মামলা না, একটা সাবজেক্ট ম্যাটার পেন্ডিং আছে এইটার বৈধতা ব্যাপারে, যেহেতু এইটা আসলে পুরোপুরি সুরাহা হয় নাই। না, এটা কিন্তু বনগড়া ব্যাখ্যা। আচ্ছা, আইনে বলে নির্বাচন ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দিয়েছে তারপরে নির্বাচন কমিশন স্বাধীন, তারা গ্যাজেট করার পরে সরকার শপথ গ্রহণ করাবে, এটাই আগের ট্রেডিশন। ওকে, কিন্তু এটা সরকার রক্ষা করতে পারলো না। আমি একটু এই প্রসঙ্গে একটু আবার জাতীয় নাগরিক পার্টির কথায় আসি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নানা দাবি দেওয়া সামনে রাখছে। তাদের সর্বশেষ দাবি হচ্ছে আওয়ামী লীগ আমলের 15 বছর অনুষ্ঠিত সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। আপনারা সেই দাবির সাথে আসলে একমত কিনা? ওই যদি আওয়ামী লীগের আমলের এই নির্বাচনের উপর ভিত্তি করে নির্বাচিত মেয়রের চেয়ারে বসাটা বিএনপির জন্য সম্মানজনক নয়, কেউ কেউ বলতেছেন, আপনারা কি মনে করেন? যদি ছোট জি একটু ডিস্টার্ব হচ্ছে। জি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমরা জানতে চাইছিলাম যে আওয়ামী লীগ আমলের 15 বছরে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এনসিপি বলতেছে যে এই সব নির্বাচনই বাতিল করতে হবে, কারণ এই নির্বাচনে আসলে কোনো বৈধতা নাই। আমরা জানতে চাইছিলাম যে এই ঢাকা দক্ষিণের মেয়রের সিটে বসাটা ওই আমলের নির্বাচনের উপর ভিত্তি করে যতই আদালত এটা বলুক, সেটা কেন এত ইম্পর্টেন্ট, সেটা সম্মানজনক কিনা বিএনপির জন্য? না, এটা তো সে সময় চ্যালেঞ্জ করা হয়েছে যে ঢাকা দক্ষিণের নির্বাচন সঠিক হয় নাই, আর সেটার সিদ্ধান্ত দেওয়ার মালিক তো হচ্ছে নির্বাচন ট্রাইব্যুনাল। ওকে, আচ্ছা, আপনি সেইখানে বলতেছেন যে নির্বাচনের ট্রাইব্যুনাল যেহেতু তাকে বলছে, সুতরাং তাকে আসলে শপথ পড়াতেই হবে, এটাই আইনের ব্যাখ্যা। হাওয়েভার আমি পরের প্রসঙ্গে যাইতেছি। পরের প্রসঙ্গে যাওয়ার আগে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতেই হবে বা হতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রিয় দর্শক, এই দাবি সমর্থন করেন কিনা? শতকরা 29% এই দাবিকে সমর্থন করেছেন, শতকরা 71% এই দাবিকে সমর্থন করে নাই। 61,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আপনাদের সঙ্গে বৈঠক পর দেশের অবস্থা বুঝাতে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মারফত আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দেশ যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে। এই মন্তব্যের সাথে আপনারা একমত পোষণ করছেন কিনা? অনেকেই বলছেন আওয়ামী লীগের সাথে বিএনপির একটা গোপন আঁতাত তৈরি হয়েছে, আওয়ামী লীগকে এখন দেখে শুনে রাখছে বিএনপি, আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু এখন বিএনপি। আপনি যদি একটু বলেন দেশের যুদ্ধ পরিস্থিতি এবং আওয়ামী লীগের সাথে আপনারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছেন কিনা? এটা সম্পূর্ণ বানোয়াট, এবং এটা যারা মনে করছে যে এখন ইলেকশন হলেই বাংলাদেশে বিএনপি ক্ষমতায় যাবে, যারা এটা সহ্য করতে পারছে না, তারা এইসব নানা ধরনের গুঞ্জন সৃষ্টি করছে। আমাদের সাথে আওয়ামী লীগের সাথে কোনো সমঝোতা হবে এটা কেউ চিন্তাই করতে পারে না। বিএনপির মতো কেউ এই আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে এটা বলতে পারবে না। আমরা 16 বছর যাবৎ নির্যাতিত। বেগম খালেদা জিয়া মিথ্যা মামলার শাস্তিপ্রাপ্ত হইয়া জেলে, আমরা সিনিয়র নেতারা বিভিন্ন সময়ে জেলে গিয়েছি,
এবং মামলার শিকার হয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও মিথ্যা মামলার সাজাপ্রাপ্ত হয়ে আছে। তো এখানে বিএনপির সাথে আওয়ামী লীগের সমঝোতা হবে, এটা যারা ছড়াচ্ছে, এটা জনগণ বিশ্বাস করবে না। এইটার প্রসঙ্গে একটা কথা বলি যে লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বারবার সতর্ক করছেন, আপনারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারাও বারবার এক কথা বলছেন, কিন্তু আমরা সারা দেশ থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি সেগুলি বিএনপির নেতাকর্মীরা করছেন, প্রায় দখলে নিয়ে নিয়েছেন। প্রায় একই কথা বলছেন যে 16 বছর ধরে আমরা যেহেতু এইটার মধ্যে নাই, এখন আমরা এটাই করব বা এটাই করতে হবে। আপনি আপনার সংসদীয় এলাকা থেকে, আসলেও আমার গ্রামের বাড়িও সেখানে, আপনি নিজেও এ ধরনের সালিশ, এ ধরনের বকাঝকা আপনাকে নিজেকেও বারবার দিতে হচ্ছে, বলতে হচ্ছে বারবার। এই ব্যাপারটাকে কেমনি দেখেন? এবং অনেক জায়গায় মানে আমার কাছে যতদূর খবর আপনার নিয়ন্ত্রণে, মানে আপনি এত বড় একজন নেতা, আপনার নিয়ন্ত্রণে আসলে সবটা নাই, মানে এই ব্যাপারটা নিশ্চয়ই আপনারও জানা আছে, আপনি এটাতে কিভাবে দেখবেন? না, এটা যদি আমার নির্বাচনী এলাকার কথা বলা হয়, আমি বলতে চাই যে সেরকম কোনো অভিযোগ এ পর্যন্ত আসে নাই। আর এমনি সারা বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে আমরা আওয়ামী লীগ যে সকল পথ দেখিয়ে গিয়েছিল, যেমন কিছু ব্যবসা, কিছু টেন্ডার, কিছু বাস স্ট্যান্ড বা টেম্পো স্ট্যান্ডে যে খাজনা উঠানো, এগুলো কিন্তু চলছিল। এবং আওয়ামী লীগের ওইসব নেতাকর্মী পালিয়ে যাওয়ায় এখানে একটা গ্যাপ হয়েছে। এই গ্যাপে আমাদের ছেলেপেলে অনেক জায়গায় করছে, কিন্তু নিয়ম নীতি মেনে করছে। তো সেখানে আমাদের যারা নিয়ম নীতি মেনে চলছে না, তাদেরকে বিরুদ্ধে কিন্তু আমাদের দল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাকশন নিয়েছে, পদক্ষেপ নিয়েছে। এই পর্যন্ত আমরা জানি 1000-এর উপরে নেতা কর্মী এইসব দোষে দোষী হওয়ায় তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, তাদের পদ স্থগিত করা হয়েছে। আমরা দলীয়ভাবে, সাংগঠনিকভাবে এই ব্যাপারে সচেতন এবং আমরা সেভাবে অ্যাকশন অব্যাহত রাখছি। জনাব খন্দকার মোশাররফ হোসেন, আমাদের দর্শকরা একটি প্রশ্ন বারবার করতেছেন, আজকে করতেছেন, এর আগেও করেছেন, সেটি হচ্ছে বিএনপির একজন নেতা জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি তার একটি তার নির্বাচনী এলাকায় তাকে আমরা দেখেছি অনেকগুলি গাড়ি বহরের মধ্যে তিনি এস আলম, সাবেক যে দুর্নীতিগ্রস্ত ঢাকা থেকে বাংলাদেশ থেকে টাকা পাচারকারী বলে পরিচিত, তার গাড়ি ব্যবহার করেছেন বা তার গাড়ি তার দলের লোকেরা ব্যবহার করেছেন, এরকম একটা অভিযোগ। এখনকার অভিযোগ হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদের ছেলে, তিনি এস আলম সাহেবের অফিসে বসছেন বা এস আলমের সাথে একটি সম্পর্ক রাখছেন। এই ব্যাপারটা আপনারা আসলে কিভাবে দেখছেন? এই ব্যাপারটা আসলে সালাউদ্দিন সাহেব যখন ভারত থেকে ফিরলেন, ফিরে ঢাকা থেকে কক্সবাজার গেলেন, তখন একটা কথা দেখেছি যে এস আলমের একটা জিপে তিনি উঠেছেন। পরবর্তীকালে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি জানতেন না এটা এস আলমের জিপ, এতটুকুই শেষ। কিন্তু এর পরের যে অভিযোগ করলেন, এটা আমার জানা নেই, আমরা এই ব্যাপারে জানিও না। ওকে, এটি অভিযোগ এসে আসছে। এবার একটু জামায়াতে ইসলামের প্রসঙ্গে আসি। অগাস্টের পট পরিবর্তনের পরে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব বেড়েছে অনেকটা। আপনাদের নেতারা জামায়াতকে মুনাফেক যেমন বলেছেন, তেমনি জামায়াত নেতারা বিএনপির বিরুদ্ধে বারবার চাঁদাবাজি, তেলবাজি, জবরদখল নানা অভিযোগ সামনে এসেছেন। জামায়াত প্রসঙ্গে আপনারা বারবার বিভিন্ন বিষয়গুলি একদম স্পষ্ট করেছেন। এদিকে আবার জামায়াতের শীর্ষ নেতারা গিয়ে লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক সাহেবের সাথে দেখা করে এসেছেন। এটি একটি অদ্ভুত পরিস্থিতি। আপনি একটু বলবেন কিনা যে বিএনপির প্রধান শত্রু যে এখন জামাত মনে হচ্ছে পলিটিক্যালি, এইটা কি আসলে একটা স্টেজড গেম? পরে দিয়ে গিয়ে আওয়ামী লীগ যেমন একটি হাসি খুশি বিরোধী দল জাতীয় পার্টিকে সৃষ্টি করেছিল, বিএনপিও কি জামায়াতের সাথে ওরকম একটা টাইয়ের সঙ্গে আছে না? জামাতের সঙ্গে সত্যি বিএনপির কিছু দূরত্বও আছে আসলে। আসলে 5ই আগস্টের পরে এই দেশে যে রাজনৈতিক দলগুলো আছে এবং নতুন রাজনৈতিক দল হয়েছে, তারা আমাদের বিশ্বাস যার যার অবস্থান থেকে তারা কিন্তু কাজ করছে আগামী নির্বাচনে, তারা নির্বাচনে যাওয়ার জন্য। এখানে এখন পর্যন্ত আমাদের মধ্যে কোনো ঐক্য সৃষ্টি করা বা
একে অপরে কোয়ালিশন করা বা কে বিরোধী দল হবে, এইসব ব্যাপারে এখনো চিন্তা ভাবনা করার সময় আসেনি। আমরা সরকার থেকে চাচ্ছি তারা দিন তারিখ ঘোষণা করার পরে হয়তোবা এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে। আর এখন আমাদের বিশ্বাস হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল তারা নিজের নিজের অবস্থান থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন ঘোষণা করার পরে এটা চূড়ান্ত হবে বলে আমার বিশ্বাস। ওকে, আমরা আজকে দেখেছি যে ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে সুপ্রিম কোর্টে আপিল বিভাগ। এ নিয়ে জামাতে ইসলামী উচ্ছ্বাস প্রকাশ করছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিষয়টিকে ন্যায় বিচার হিসেবে দেখছেন। এই রায় বিএনপিকে কিভাবে দেখছে? বিএনপি কিভাবে দেখছে? আপনারা ক্ষমতায় আসলে মানবতা বিরোধী অপরাধের বিচার, এখন আবার 2টা ট্রাইব্যুনাল হয়েছে, সেটাকে আপনারা কিভাবে দেখবেন? জি, আজকে এ ব্যাপারে উচ্চ আদালতে রায় হয়েছে। আমরা এরপরে কিন্তু বিএনপি এই ব্যাপারে আলাপ আলোচনা করতে পারি নাই, তাই আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না। আর বিশেষ করে উচ্চ আদালতের একটি রায় সম্পর্কে, আমরা যেখানে উচ্চ আদালতকে, সকল আদালতকে স্বাধীনভাবে কাজ করার পক্ষে, সেখানে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না। ঠিক আছে।